স্বাগতম ক্রিকেটের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম চলছে, এরই মধ্যে দুটি সেট শেষ হয়েছে। বিশাল অঙ্কে বিক্রি হয়েছেন ঋষভ পান্ট। নিলামের প্রথম দুই সেটে কি কি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। নিলাম আসলে কীরকম দেখলেন? জমে গিয়েছে, পুরো জমে গিয়েছে। আমরা এটাই এক্সপেক্ট করতেছিলাম যে ঋষভ পান্টের দামটা আসলে সবচেয়ে বেশি উঠবে। এটা নিয়ে কিন্তু আমাদের আগের ভিডিওগুলো সবসময় কথা বলে এসেছি। শুধু হয়তো টিমটা প্রেডিক্ট করতে আমাদের ভুল হয়েছে। আমরা পাঞ্জাব কিংসে অনেক এগিয়ে রেখেছিলাম যে পাঞ্জাব কিংসের কাছে যেহেতু অনেক টাকা ছিল তারা হয়তো ঋষভ পান্টের জন্যই যাবে, কিন্তু পাঞ্জাব কিংসে না যেয়ে তিনি লখনৌ সুপার জায়ান্টসে 27 কোটিতে চলে গিয়েছেন। মানে এটাই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে ঋষভ পান্ট হলো। এর আগেই কিন্তু শ্রেয়াস আয়ার রেকর্ডটা দিয়েছেন প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের। হ্যাঁ, গত বছরে নিলামের সময় তারা দুজন এই রেকর্ডটা করেছিল। আজকে প্রথমেই শ্রেয়াস আয়ারকে নিয়ে কিন্তু আমরা এত এক্সপেক্ট করিনি। আমরা করেছিলাম 15-16তে হয়তো ম্যাক্সিমাম তিনি যাবেন, কিন্তু তার আসলে দাম উঠতে উঠতে 26 কোটি 75 লাখ টাকা উঠে গিয়েছে, যেটাতে তিনি পাঞ্জাব কিংসে চলে গিয়েছিলেন। পান্টে যদি আবার ফিরি, পান্টের ক্ষেত্রে কিন্তু অনেক যুদ্ধ হয়েছে। ফার্স্টে আরসিবি এসেছে, এরপরে এলএসজি কিন্তু প্রথম থেকেই ছিল, হায়দ্রাবাদও মাঝে কিন্তু ঢুকে। হ্যাঁ, এলএসজি কিন্তু প্রথম থেকেই ছিল। তারা মাঝখানে অনেকক্ষণ 20 কোটিতে একবার প্রায় মনে হয় থেমে গিয়ে মনে হচ্ছিল যে তিনি চলে যাবে হচ্ছে দিল্লিতে। দিল্লি পরে আবার হচ্ছে ব্যাক করে, দিল্লি আবার ব্যাক করে সেখানে আসলে জমিয়ে দেয়। লাস্টে এসে কিন্তু দিল্লি একটা আরটিএমের সুযোগ ছিল পান্টের জন্য। তারা আসলে একবারে যখন 27 কোটিতে এলএসজি চলে যায় তখন তারা প্রথমেই না করে দেয়, এত টাকা দিয়ে আসলে তারা কিনবে না। এলএসজির জন্য এটা খুবই একটা ভালো পিক হয়েছিল। এলএসজিতে অলরেডি তারা 5 জন রিটার্ন কিন্তু আগেই করে ফেলেছিল। তবে সব মিলিয়ে আপনি এখন পর্যন্ত আমরা 12টি যে সাইনিং দেখতে পাচ্ছি, এর মধ্যে শ্রেয়াস আয়ারকে নিয়েছে পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স নিয়েছে কাগিসো রাবাদাকে, জর্জ বাটলার গিয়েছেন গুজরাট টাইটান্স এরই মধ্যে কিন্তু 2-3 জন ভালো ক্রিকেটার নিয়ে নিয়েছেন। মোহাম্মদ সিরাজকেও কিন্তু তারা দলে ফিরিয়েছেন। সব মিলিয়ে প্রথম 2 সেটে কি গুজরাট টাইটান্স জিতে গিয়েছে কিনা? হ্যাঁ, আমার মনে হয় গুজরাট টাইটান্সের আসলে পিকগুলো খুবই ভালো ছিল। জর্জ বাটলারকে তারা আসলে যেই প্রাইজে পেয়েছে সেটা জর্জ বাটলারের 15 কোটিতে তারা নিয়েছে জিটি। সো সেই ক্ষেত্রে জর্জ বাটলারের মতো একটা প্লেয়ার, ক্যাপ্টেন ম্যাটেরিয়াল প্লেয়ার, তাদের জন্য খুবই ভালো হয়েছে। রাবাদা খুবই ভালো পিক ছিল। সিরাজ তো ভালোই খেলে, আরসিবি থেকে তিনি এবার জিটিতে চলে গেল। না, মোহাম্মদ সিরাজের যদি উত্থানটা বললি যে এই আরসিবি থেকেই কিন্তু তার উত্থানটা, ভারতীয় দলে আজকে যেই জায়গাটা পেয়েছেন, তিনি যে ইন্টারন্যাশনাল সার্কিটে এত নাম করেছেন, এর পেছনে কিন্তু আরসিবির অবদান কিন্তু অনেক বেশি। তিনি আসলে সেই দলটা ছেড়ে আর নতুন দলে যোগ দিতে হচ্ছে, এটা তার জন্য একটা রোমাঞ্চ। হ্যাঁ, নতুন একটা ডিল হলো তার। এছাড়া কিন্তু আপনি এলএসজিতে ডেভিড মিলার গিয়েছে, এটাও কিন্তু খুব ভালো একটা পিক হয়েছে এলএসজির জন্য। তবে এখানে আরও 2টা সাইনিং নিয়ে আমি একটু কথা বলতে চাই। লিয়াম লিভিংস্টোন গিয়েছেন আরসিবিতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে, এবং সানরাইজ হায়দ্রাবাদ নিয়েছে মোহাম্মদ শামিকে। মোহাম্মদ শামি আমরা জানি যে বেশ কিছুদিন ধরে ইনজুরিতে ভুগছেন। গত ওয়ানডে বিশ্বকাপটা খেলার সময় তিনি আসলে চোটে পড়েছিলেন। এর দীর্ঘদিন ধরে আসলে মাঠেই ফিরতে পারছেন না। তিনি ব্যাক টু ব্যাক আসলে চোটের মধ্যে পড়ছেন, এই কারণে মাঠে ফেরাটা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো বা টেস্টে ফেরার কথা ছিল তার, সেটা আসলে হয়নি। আইপিএল দিয়ে হয়তো আমরা মোহাম্মদ শামিকে মাঠে দেখবো, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। মানে মোহাম্মদ শামির জন্য এই ডিলটাও খুব ভালো হয়েছে। তিনি এতদিন ইনজুরিতে ছিলেন, সেক্ষেত্রে তিনি মার্কি সেটে কিন্তু আগেই চলে গিয়েছিলেন। সো আমরা বুঝছিলাম যে হয়তো মানে ভালোই একটা দাম উঠবে। সেই ক্ষেত্রে সানরাইজার্সের জন্য এইটাই আজকে এখন পর্যন্ত এইটা একমাত্র পিক। সেক্ষেত্রে স্বামীর পিকটা তাদের জন্য খুব ভালো হয়েছে। তবে লিভিংস্টোনের কথাটা যদি বলেন, লিভিংস্টোন কিন্তু দ্রুতগতিতে ব্যাট চালাতে পারেন যে কোনো পজিশনে। তিনি কিন্তু চাইলে স্পিন বোলিংটাও করে, কিন্তু দলকে ভালো একটা অবদান রাখার মতো ক্যাপাবিলিটি রাখেন। বর্তমান বিশ্বের টি20 সার্কিটে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়া আপনি যদি বলেন যে কয়জন অলরাউন্ডার আছেন যে মানে ভালো ইম্প্যাক্ট রাখতে পারেন, তাদের মধ্যে একজন লিয়াম লিভিংস্টোন। আমরা অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু তাকে খেলতে দেখি। আরসিবি কিন্তু এদিক দিয়ে কিন্তু অভাগাই বলা চলে যে এখন পর্যন্ত আইপিএলের কাপ পায়নি। এখন পর্যন্ত আরসিবির টাকাটাই মনে সবচেয়ে বেশি রয়েছে। সো আপনি সামনে আরও যেই কয়টা সেট রয়েছে, আজকে আরও অনেকগুলো প্লেয়ারের রয়েছে, কালকে হচ্ছে সেকেন্ড দিন। এর আগে আজকে 12 জন শেষে 84 জনের মধ্যে 12 জন রয়েছেন। সো আরসিবি যে টাকাটা রয়েছে তাদের জন্য পিক করাটা আরও ইজি হবে, যেহেতু আপনার মেইন মার্কি প্লেয়ারগুলো শেষ হয়ে গিয়েছে। আপনি বাকি যারা রয়েছে তাদের থেকে আপনি অল্প দামে বা একটু বেশি করে কিন্তু আপনি আরসিবির টিমটা সাজাতে পারবে।
তবে আমার মনে হচ্ছে এখানে যেহেতু ফার্স্ট 2 সেটে বিগ অ্যামাউন্টে অনেক ক্রিকেটার বিক্রি হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের দামটা যেহেতু কম, তাদের দিকে কিন্তু ঝুঁকতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আজকে হয়তো উঠবে না তারা বাংলাদেশের প্লেয়ার, কালকের জন্য আসলে আমরা বসে থাকবো যে বাংলাদেশে কোনোজন প্লেয়ার, যেটা বলছিলেন যেই প্রাইসটা রয়েছে আপনার টিমটা সাজানোর জন্য কিন্তু যে প্লেয়ার রয়েছে, সো বাংলাদেশি সাকিবের 1 কোটির বেস প্রাইস, সেখানে সাকিবের চান্সটা অনেক বেশি। মুস্তাফিজ বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, কিন্তু যেই প্লেয়ারগুলো আমরা এক্সপেক্ট করতে পারি যে 2-3 জন হয়তো বাংলাদেশি প্লেয়ারকে আমরা দেখবো আইপিএল টিমে। আমি যদি ওয়ালেটের কথা বলি, প্রথম 2টা সেট শেষে আরসিবির ওয়ালেটে আছে 74.25 কোটি, আরসিবি 55 কোটি, কেকেআর 51 কোটি এবং পিবিএসকে 47.75 ক্রোড় আর কি। সব মিলিয়ে আসলে এই 3-4টা টিমেরই আসলে 50 কোটির উপরে রয়েছে। তারা কিন্তু বড় বড় প্লেয়ারের জন্য এখন পর্যন্ত আরও ঝাঁপানোর সুযোগ রয়েছে, যেহেতু আজকে 85টা প্লেয়ারের সাইনিং হবে। আপনার কি মনে হয় যে সবচেয়ে বড় পাঞ্জাবের জন্য আমার খুবই ইয়া লাগছে, পাঞ্জাবের যেই টাকার অ্যামাউন্টটা ছিল সেখান থেকে আসলে তারা 3 জন প্লেয়ার নিয়েছে। আমার মনে হয় যে ভুল কয়েকটা প্লেয়ারের পিছনে দৌড়ে কিন্তু তারা কিন্তু লস করেছে আমার মনে হয়। হ্যাঁ, মানে তারা শ্রেয়া আয়ারের জন্য যেই দামটা তুলেছে সেটা আসলে এত দাম না তুললেও হতো। হ্যাঁ, কোনো আমরা কিন্তু বলছিলাম যে শ্রেয়া আয়ারের জন্য পাঞ্জাব, কারণ আমরা ধরে নিয়েছিলাম তারা পান্টের জন্য যাবে, তারা আরসিবিকে ফার্স্টে আরটিএমে নিয়েছে, এরপরে চাহালকে নিয়েছে, সো তাদের অ্যামাউন্ট কিন্তু অনেক কমে গেছে। রিটেইন করলে কিন্তু এর চেয়ে কম দামে ছিল, সেক্ষেত্রে আরশদীপকে মনে হয় কত কোটি। সো রিটেন যদি আপনি করেনি তাহলে আপনি কেন তাকে রাখলেন না, তাকে বেশি দামে নিলেন? সো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের প্ল্যানিং এর একটা ঝামেলা, ফন্ডিং থাকার পরও এই প্ল্যানিং এর ঝামেলাটা হওয়াটা আসলে এক্সপেক্টেড না। সেক্ষেত্রে তাদের অ্যামাউন্টটা এখন ওয়ালেটে আপনি যা বললেন সেখানে 47 কোটি কিন্তু বেশি একটা না। সো আপনি অত বড় প্লেয়ার আসলে আর মানে যে এই 12 জনের থেকে আসলে তাদের পিকটা আরো ভালো হওয়া উচিত ছিল। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে। ধন্যবাদ দর্শক, আইপিএলে পুরো নিলাম জুড়ে ক্রিক ফ্রেন্ডজি আপনাদের সঙ্গে থাকবে, বিভিন্ন আপডেট জানাবে। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, হয়তো বা আইপিএলের নিলামটা নিয়ে আবার কথা বলার জন্য হাজির হবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।